নীলরতন সরকার, নীলরতন সরকার, এশিয়াটিক সোসাইটি, বোটানিক্যাল গার্ডেন, নীলরতন সরকার। কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। তারপর হচ্ছে মহেন্দ্রলাল সরকার, মহেন্দ্রলাল সরকার। ম্যাম বোটানিক্যাল গার্ডেনের পরে কি বললেন? নীলরতন সরকার, নীলরতন সরকার, কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। মহেন্দ্রলাল সরকার, বিধানচন্দ্র রায়, কি বললেন একবার বলুন? বিধানচন্দ্র রায়। ম্যাম বিধানচন্দ্র রায়ের আগে কি বলেন? বিধানচন্দ্র রায়ের আগে বললাম মহেন্দ্রলাল সরকার। কি পড়বে বলো তো এখান থেকে? শুধু কে কোন কিসের সঙ্গে যুক্ত আর কি আবিষ্কার করেছে আর কত সালে আবিষ্কার করেছে, এই তিনটে টপিক পড়বে। কে কিসের সাথে যুক্ত, কি আবিষ্কার করেছে, কত সালে আবিষ্কার করেছে, নোটে আছে তোমাদের। নেক্সট হলো, তখন ম্যাম ক্লাস নিতে নিতে আপনি যে পিডিএফ গুলো দিয়েছিলেন ওইগুলো পড়লেই হবে তো? একদম একদম, ওগুলো একদম মানে ছোট করেই তো দেওয়া আছে। হ্যাঁ ওগুলো ছোট করেই করা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে ইয়ে করবে, ওর সাথে রেকর্ডেড ক্লাসগুলো একবার দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ। পড়িয়েছিলাম যে বলছি মিশন সাকসেসের গ্রুপে ওখানে একবার করে সব রিসেন্ট করে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে শিবচন্দ্র নন্দী, যিনি কারিগরি বিদ্যার সঙ্গে যুক্ত। শিবচন্দ্র নন্দী, যিনি কারিগরি বিদ্যার সঙ্গে যুক্ত। আমি দেখছি এটাকে, আমি আরো কম্প্যাক্ট আরেকটা করে দিচ্ছি, এই কদিনের মধ্যে হয়ে যাবে, আমি করে দিচ্ছি আজকালের ভিতরে। আগে সাহিত্যের রূপরীতিটা করে দিই, তারপর এটা করে দেবো, দেখে যাবে ওয়ান লাইনার হিসেবে। শিবচন্দ্র নন্দী, কারিগরি শিক্ষা, কারিগরি বিদ্যা, ঠিক আছে। আচ্ছা তারপরে পড়বে হচ্ছে, তারপরে পড়বে জগদীশ চন্দ্র বসু, জগদীশ চন্দ্র বসু, সুকুমার রায়। সুকুমার রায় বিজ্ঞান চর্চা করেছিল, হ্যাঁ ভেবো না যে সুকুমার রায় আবার কোত্থেকে এলো। লিথোগ্রাফার ছিল, লিথোগ্রাফ। হাফটোন, হাফটোনের আবিষ্কর্তা সুকুমার রায়। হাফটোন, হয়াকার ফ, তয়কার দন্তেন, হাফটোন, হাফটোনের আবিষ্কর্তা হচ্ছে সুকুমার রায়। আচ্ছা তারপরে হচ্ছে জগদীশ চন্দ্র বসু, ফটোগ্রাফিতে লাগে। নেক্সট হচ্ছে প্রফুল্ল চন্দ্র রায়, মেঘনাদ সাহা, মেঘনাদ সাহা, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, গিরীন্দ্র শেখর বসু। আজকে আমরা এত সাইক্রিয়াটিস্টদের কাছে যাই, এই সাইক্রিয়াটিস্ট, বিখ্যাত সাইক্রিয়াটিস্ট ছিলেন, সাইকোলজিস্ট ছিলেন গিরীন্দ্র শেখর বসু, এবং যার হাত ধরে প্রথম এশিয়ার মধ্যে সাইকোলজি বিভাগের সূচনা হয়েছিল মেডিকেল কলেজগুলো, গিরীন্দ্র শেখর বসু।
ব্যাস এই কটা ভালো করে বিজ্ঞান চর্চা থেকে পড়ে যাবে। বলো কারোর কোনো জায়গায় যদি অসুবিধা থাকে আরেকবার বলবো নামগুলো বলতে হবে। হ্যাঁ ম্যাডাম ম্যাম এই আরেকবার নোটটা বলুন। ম্যাম এই নোটটা একটু পাঠিয়ে দেবেন, এটা এই সব বিজ্ঞান দেওয়া চর্চার নোটস গুলো। সব দেওয়া হ্যাঁ, আছে, আমি পাঠিয়ে দিয়েছি তোমার। মিশন সাকসেসে ম্যাম মিশন নেই। সাকসেস বিজ্ঞান চর্চাটা নেই ম্যাম। আমি বলছি আছে বিজ্ঞান চর্চা, কোন একটা নোটসের মা ভিতরে আছে, সেটা দেখো পেয়ে যাবে। ম্যাম ম্যাম যেটা আমাদের বলছিলাম একটু পাঠাবেন। আপনি হ্যাঁ বলছি, ওয়েট ওয়েট। হ্যাঁ সমিত কি হয়েছে বলছি, বলো কি হয়েছে। বলছি কি যে আপনি আপনি যেটি মক নিয়েছেন ওইটি থেকে পড়লেই হবে, 25টা না কটা আছে না? এই না শুধু মক পড়ে গেলে হবে না কি? না ওটা বলছি না, মানে ওখান থেকে পড়লেও হবে, ওটাও বলছি, জিজ্ঞাসা করছি। ও আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে, ওটা বললে হবে, কিন্তু ও শুধু মক পড়ে যেও না খবরদার, যা যা বলছি না ভালো না করে শুধু মক শোনো, পড়ি না। কমন হয়ে যাবে। হুম। ম্যাম বলছি, আর বাংলা গানের ধারা, তারপরে বাঙালির চিত্রকলা, তারপরে হ্যাঁ চিত্র, এক এক করে বলো। ওইগুলোও কি পড়তে হবে সবগুলোই? হুম, ঠিক আছে ম্যাম, আপনি তাহলে একটু সাজেশন গুলো বলে দিন। চিত্রকলা, বিজ্ঞান চর্চা, আর গানটা চলচ্চিত্র, ক্রিয়া সিনেমা সিনেমা। ক্রিয়াও আছে। হ্যাঁ আরো দুটো আছে, ওই দুটো কম গুরুত্ব দিলেও হবে, ক্রীড়া আর গান। আচ্ছা ম্যাম, আপনি তাহলে একটু বলে দিন। হ্যাঁ বিজ্ঞান চর্চা, চিত্রকলা আর চলচ্চিত্র মানে সিনেমা, এই তিনটে বেশি জোর দিয়ে পড়ো। ম্যাম, তাহলে গানটা বাদ দেবো আর ক্রিয়া সংস্কৃতিটা বাদ দেবো? এই না বাদ দিও না, আমি বলছি যে না মানে অল্প আর কি, অল্প দেখবো। তারপরে এসে বলে ম্যাম আপনি বলেননি, ওটাই এসছে পরীক্ষা। না আচ্ছা ম্যাম, আসলে সময়টা খুব কম, তো এবার 9, 10 সবকিছু করে একসঙ্গে। চলচ্চিত্রটা লেখো, চলচ্চিত্রে হচ্ছে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, ভিভিআই, এই তিনটে। চলচ্চিত্রে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন। এদের যে সিনেমাগুলো কবে কোনটা রিলিজ করেছে সেটার সাল, নাম্বার 1, সেটা আমি আসছি, একটু গুরুত্বপূর্ণ গুলো তবু বলে দিচ্ছি। আর এছাড়াও যেটা পড়বে, বাংলা সিনেমার যেটা সূচনা কিভাবে হচ্ছে, বাংলা সিনেমা উদ্ভব কিভাবে হচ্ছে, জন্মলগ্নটা, সূত্রপাত, সেইটা দেখবে। মৃণাল ঘটক, সত্যজিৎ রায়, আর একটা সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক। হয়েছে? হ্যাঁ ম্যাম, হয়েছে। এই তিনটে ছাড়া আর সেরকম কিছু দেখতে হবে না, একটু তথ্যচিত্র কাকে বলে সেটা দেখতে হবে। ও আরেকটা হচ্ছে তপন সিংহ, তপন সিংহ আর তথ্যচিত্র, ব্যাস এই দুটো দেখলেই। কি বললেন ম্যাম? তপন সিং? হ্যাঁ তপন সিংহ বা তপন সিনহা যাকে বলে, আর হচ্ছে তথ্যচিত্র। ম্যাম এনাদের শুধু কোন সিনেমা কবে রিলিজ হয়েছে এটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কোন সিনেমা কবে রিলিজ হয়েছে, যদি কেউ কোনো পুরস্কার পেয়ে থাকে, যেমন সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পেয়েছে, কোন সিনেমার জন্য পেয়েছে, কত সালে পেয়েছে। আচ্ছা এবারে একটু সালগুলো, আমি গুরুত্বপূর্ণ একটু কয়েকটা বিষয় বলছি। জন্মলগ্নটা তো বললাম সিনেমার পড়বে, এছাড়া ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা, শালগুলো, তিতাস একটি নদীর নাম, অযান্ত্রিক, শালগুলো বলছি আমি যেগুলো, এগুলো গুরুত্বপূর্ণ, এটা দেখে যান। ঋত্বিক কি ঘটকের, বললে ঋত্বিক? ঋত্বিক ঘটকের হচ্ছে মেঘে ঢাকা তারা, সব নোটসে আছে। ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা, অযান্ত্রিক, তিতাস একটি নদীর নাম, তিতাস একটি নদীর নাম, যুক্তি তক্ক গপ্প, যুক্তি তক্ক আর গপ্প।
এইগুলোর সাল দেখে যাবে, ঠিক আছে? ঋত্বিক ঘটকের প্রথম সিনেমা হচ্ছে নাগরিক। প্রথম সিনেমা ছিল নাগরিক। একটা মিনিট একটু হোল্ড করো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে তো? হুম। হ্যাঁ, এটা গেল ঋত্বিক ঘটক। এবার সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের ভালো করে দেখবে হচ্ছে সালগুলো পথের পাঁচালী, পথের যে ট্রিলজিটা আছে, অপরাজিত, অপুর সংসার। সত্যজিৎ রায়ের অপুর সংসার, অপরাজিত আর পথের পাঁচালী সাল তিনটেরই দেখবে, ঠিক আছে? ওনার অস্কার পুরস্কারের সাল দেখবে। শতরঞ্জ কি খিলাড়ি, শতরঞ্জ কি খিলাড়ি হিন্দি সিনেমা, এটা দেখবে। ব্যাস এইগুলো, আর বাদবাকি সিনেমাগুলো আরেকবার একটু রিপিট করুন, পথের পাঁচালী, অপরাজিত আর অপুর সংসার। এই তিনটের সাল দেখবে। শতরঞ্জ কি খিলাড়ির সাল দেখবে। শেষ ছবি ছিল আগন্তুক। শেষ ছবি ছিল আগন্তুক সত্যজিৎ রায়ের। আচ্ছা, তারপর হচ্ছে শতরঞ্জ কি খিলাড়ি, এটা দেখবে। আগন্তুকের সালটা কত? আগন্তুকের সালটা হচ্ছে প্রবাবিলিটি হচ্ছে 1992। 92 না, রিলিজ করেছে 92তেই। তিনি পেয়েছিলেন অস্কার পুরস্কার। 92 না, 91, 91তে আগন্তুক। 91 সালে ছবি। 1991। হ্যাঁ হ্যাঁ, 91। ম্যাম একবার পুরোটা বলুন, আমি কেটে গেছিলাম। আচ্ছা, কি বলবো বলো পুরোটা? যে কি চলচ্চিত্র পুরস্কারটা একবার বলুন। ও আচ্ছা আচ্ছা, চলচ্চিত্রে হচ্ছে অস্কার পুরস্কার পেয়েছিল 1992তে পথের পাঁচালীর জন্য। ম্যাম সত্যজিৎ রায়ের প্রথম ছবি কোনটা? প্রথম ছবি পথের পাঁচালী, 55। 1955 পথের পাঁচালী। শেষ ছবি আগন্তুক, 1991। 92তে সত্যজিৎ রায় মারা যান, ওই বছরই তিনি অস্কার পুরস্কার পেয়েছেন। ম্যাম অস্কারটা হচ্ছে 1992। হ্যাঁ হ্যাঁ, ম্যাম বলছি যে 1992 তে অস্কারটা পান। হ্যাঁ 1992তে অস্কার পান পথের পাঁচালীর জন্য। ম্যাম শতরঞ্জ কি খিলাড়ির সালটা? শতরঞ্জ কি খিলাড়ির সালটা হচ্ছে দাঁড়াও একটু বলছি। শতরঞ্জ কি খিলাড়ি হচ্ছে 1977। ঠিক আছে। মৃণাল সেন আসি। মৃণাল সেনের নীল আকাশের নিচে প্রথম ছবি হচ্ছে রাত ভোর। প্রথম ছবি হচ্ছে রাত ভোর। প্রথম ফিল্ম রাত ভোর। শতরঞ্জ কি খিলাড়ি হচ্ছে 1977।
রাতভর হচ্ছে 1956 সাল, প্রথম ছবি মৃণাল সেনের, কিন্তু খুব একটা উল্লেখযোগ্য ছবি ছিল না। নেক্সট সব থেকে বিখ্যাত হচ্ছে নীল আকাশের নিচে 1959, 1959 নীল আকাশের নিচে। তারপর হচ্ছে 22শে শ্রাবণ, সৃজিত মুখার্জির 22শে শ্রাবণ নয় কিন্তু, হ্যাঁ। মৃণাল সেনের 22শে শ্রাবণ 1960। প্রথম হিন্দি সিনেমা হচ্ছে 1969 ভুবন সোম। প্রথম হিন্দি সিনেমা 1969, ভুবন সোম। আছে তোমাদের নোটে, এগুলো সব আছে, আমি লিখে দিচ্ছি। কি টাইটেলটা? ভুবন সোম, সোম দন্তে সয়কার ম, এটা ভুবন সোম হচ্ছে সিনেমাটার নাম, টাইটেল নয়। মানে সিনেমা সালটা কত বললাম? 1969। আচ্ছা, তারপরে হলো তাহলে মৃণাল সেনের এগুলো মনে রাখবে, এই সালগুলো মনে রাখলেই হয়ে যাবে। আর তপন সিনহা, তপন সিনহার হচ্ছে গুরুত্বপূর্ণ সিনেমা, ওনার প্রথম ছবি হচ্ছে অঙ্কুশ। প্রথম ছবি হচ্ছে অঙ্কুশ 1954। মোট 19টা জাতীয় পুরস্কার পেয়েছিলেন তপন সিনহা, 19টা জাতীয় পুরস্কার। অঙ্কুশটা কত সাল বললেন? 1954। খুব বিখ্যাত সিনেমা হচ্ছে 1970 সালে সাগিনা মাহাতো। 1970 সালে সাগিনা মাহাতো তপন সিনহার বিখ্যাত সিনেমা। ম্যাম আরেকবার বলুন ম্যাম। 1970-এ সাগিনা মাহাতো। সাগিনা মাহাতো, ঠিক আছে। আদিনা ম্যাম। সাগিনা, দন্তে শয়ে আকার, গয়ে হস্যই, দন্তের নয়ে আকার, লিখে দিতে হবে। মাহাতো। সাগিনা মাহাতো, আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে সাগিনা মাহাতো, এগুলো মোট 19টি জাতীয়। ম্যাম সালটা বলুন, সালটা। কোনটা? 1970 সাগিনা মাহাতো। আচ্ছা, প্রথম তথ্যচিত্র কার হাত ধরে তৈরি হয়? প্রথম তথ্যচিত্র কার হাত ধরে তৈরি হয়? তথ্যচিত্র মানে হচ্ছে যে কোনো একজনের, ধরো কারো জীবনী নিয়ে তৈরি। আমরা দেখেছি যে অনেকে শচীন তেন্ডুলকারের জীবনী নিয়ে তথ্যচিত্র হয়েছে, সত্যজিৎ রায় অনেক তথ্যচিত্র তৈরি করেছেন, এবং ঋত্বিক ঘটক অনেক তথ্যচিত্র তৈরি করেছেন, ঠিক আছে। বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বদের জীবনী নিয়ে তথ্য, যে চরিত্র, যে একটা যে চিত্রটা নির্মিত হয় বা যে চলচ্চিত্র নির্মিত হয়, এবং সেটা চলচ্চিত্রের থেকে ম্যাম খুব একটা শোনা যাচ্ছে না ম্যাম। হ্যাঁ হ্যাঁ, বলছি আওয়াজ হচ্ছে না, খুব শোনা যাচ্ছে না একটা। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে দেখো তোমার কোনো কারণে, বা
বাদবাকিরা শুনতে পাচ্ছ? হ্যাঁ ঠিক ম্যাম। আছে ম্যাম। হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। তো যেটা বলছিলাম যে তথ্যচিত্র হচ্ছে সেই চিত্রটা যেটা হচ্ছে যে তুলনামূলক একটু কম মানে কম ভলিউমের হয়। ধরো আমাদের সিনেমা কি মিনিমাম তো 2 থেকে 2.5 ঘন্টা, ওটা একদমই কম হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা, এবং কারোর জীবনই নির্ভর হয়। তো এই ক্ষেত্রে প্রথম তথ্যচিত্রে আত্মপ্রকাশ মানে যিনি প্রথম তথ্যচিত্র তৈরি করেন তিনি হচ্ছেন হীরালাল সেন। হীরালাল সেন লিখে রাখো। যদি বলে যে তথ্যচিত্রের প্রথম নির্মাতাকে তাহলে হবে হীরালাল সেন। তাহলে সিনেমাটা বললাম, বিজ্ঞান চর্চা বললাম, এবার হচ্ছে তোমার চিত্রকলা। পটশিল্প ভালো করে দেখবে, পটশিল্প। সুলতানি যুগের শিল্প ভালো করে দেখবে। এখানে দেখবে একটা আছে যে সিকান্দার নামা, বিখ্যাত সিকান্দার নামা, যে চিত্রটা তৈরি হয়েছিল এটা কে তৈরি করেছেন, এটা পরীক্ষায় আসি। সিকান্দার নামা, ঠিক আছে? এটা মূলত ফার্সি কবি হামিন খান নিজামি। হামিন খান নিজামি, হামিন খান নিজামি, যিনি নসরত শাহের জন্য তৈরি করেছিলেন। নসরত শাহ, নসরত শাহর জন্য তৈরি করেছিলেন, সেটা হচ্ছে সিকান্দার নামা। এটাই গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সুলতানি আমলে চিত্রকলা। ম্যাম প্রথমে কি বললেন, পট না কি বললেন, পটের? পটচিত্র। পটচিত্র, ঠিক আছে? ম্যাম কার জন্য তৈরি করেছিলেন বললেন? নতুন যে সিলেবাস হয়েছে ওই সিলেবাস অনুযায়ী নয়, আগে যেটা চলছে সেইটা, নতুনগুলো কিচ্ছু পড়তে হবে না, তোমাদের সিলেবাসে নেই ওটা। হ্যাঁ, যার নসরত শাহের জন্য তৈরি করেছিলেন হাসিন খান নিজাম, হাসিন খান নিজামি নসরত শাহের জন্য তৈরি করেছিলেন। বারবার বলছি এখনকার সিলেবাসের জন্য কিন্তু পড়তে হবে না, এখন ওই পুঁই মাছা এইসব আছে, এইসব কিন্তু নেই তোমাদের সিলেবাসে। ম্যাম 12 এর টেক্সট একটু দিয়ে দেবেন না? দেওয়া আছে ড্রাইভে, ড্রাইভ দিয়ে দিয়েছি, দেখো প্রত্যেকের গ্রুপে চলে গেছে। ম্যাম হ্যাঁ বলো। বলছি সাহিত্য কথাকে কম গুরুত্ব দিয়ে সাহিত্য চর্চাটাকে বেশি গুরুত্ব দিব, তাই তো? একদম, সাহিত্য কথা এখন দেখারই দরকার নেই, সেই শুক্রবারে গিয়ে দেখবে, এখন এখন এইগুলো পড়ো আগে। আচ্ছা, পটচিত্র হয়েছে, তারপরে হচ্ছে পটচিত্রের পরে ভালো করে দেখবে হলো অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেইজ, নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর। বিখ্যাত হলো ভারত মাতা। ভারত মাতা চিত্রকলা বা চিত্র যে শিল্প সেটা কার তৈরি, সেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের। তোমাদের সব এগুলো আমি নোটে করে দিয়েছি, যেগুলো গুরুত্বপূর্ণ নাম রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের, সেটা হচ্ছে জাপানি ওয়াশ পদ্ধতি ব্যবহার করেছিলেন সেখানে, সেটা হচ্ছে ভারত মাতা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের। অবনীন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেইজ, নন্দলাল বসু, গগনেন্দ্রনাথ ঠাকুর, এই চারটে ভালো করে পড়বে। আরেকবার একটু বলবেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেইজ, আর নন্দলাল বসু, তাই তো? নন্দলাল বসু, যামিনী রায়,
গগনেন্দ্রনাথ ঠাকুর, শুধু করতে হবে কে কোন চিত্রশিল্পটা তৈরি করেছে, ঠিক আছে, তাদের নামটা কি ছিল। ম্যাম সালের দরকার নেই তো? গুরুত্বপূর্ণ যেগুলো আছে সাল পড়বে, যেগুলো আমি দিয়েছি নোটের মধ্যে, বাদবাকিগুলো নেই, সাল অত বেশি আসবে না, আসবে যেটা ওই নামগুলো, ঠিক আছে। ম্যাম বলছি বেঙ্গলি পেড ব্যাচে সব রিসেন্ট করবেন। আমার ব্যাচে করতে হবে নাকি? ম্যাম মিশন সাকসেসে তো কিছু দেখলাম না, কিছু পাঠিয়েছেন? সব তো পাঠিয়ে দিয়েছি, তোমাদের 11-12 এর যে গ্রুপটা রয়েছে, নতুন গ্রুপ ক্রিয়েট করেছে, ওটাতে পাঠিয়ে দিয়েছি। ম্যাম আচ্ছা বেঙ্গলি ম্যাম, পেড মিশন ব্যাচে সাকসেসটাই নাই, এর জন্য আমি পাঠাবেন। জিজ্ঞাসা করছি আর কি। ওটাই কি দেবেন না? হ্যাঁ, কোনটায় বলো? মিশন সাকসেস যেটা আছে। হ্যাঁ, মিশন সাকসেসের গ্রুপে তো দিয়েছি আমি। এই মুহূর্তে কি কিছু ম্যাম বলছি পাঠিয়েছেন 11-12 এর? হ্যাঁ, একটু আগেই তো জাস্ট পাঠালাম, মানে পড়াতেই পাঠিয়েছি, দেখো। আচ্ছা আচ্ছা, ম্যাম ঠিক আছে। ম্যাম হ্যাঁ, বলছি পেড অনেকগুলো ব্যাচে এসেছে আসেনি। মিশন সাকসেসের ব্যাচে। হ্যাঁ, মিশন সাকসেসের ব্যাচে যেটাতে লেখা আছে মিশন সাকসেস 11-12 এসএলএসটি বেঙ্গলি, ওই ব্যাচে পাঠিয়েছি আমি। ম্যাম বলছি বেঙ্গলি পেড ব্যাচে আসেনি, পাঠান একটু। হ্যাঁ হ্যাঁ, বেঙ্গলি পেড ব্যাচে এখনো দিয়ে দিচ্ছি। ম্যাম মিশন সাকসেসের এসএলএসটি ব্যাচটা আছে, ওটাতে একটু পাঠিয়ে দিন না ম্যাম। ওই ইয়েলো কালারের লোগো দেওয়া? হ্যাঁ ম্যাম, ওইটা। টপারসে গেছে তো? ঠিক আছে। ম্যাম আমি তো 11-12 মিশন সাকসেসে ওটাতে তো অ্যাড নেই আমি। পাঠিয়ে দিয়েছি, দেখো তোমাদের। ম্যাম পেড ব্যাচে পাঠান। হ্যাঁ, পেড ব্যাচ পাঠাই। পেড ব্যাচ এটা বলতে বলতে যেটা বলছি, তোমাদের পড়তে হলো ম্যাম যামিনী রায়ের পর কি বললেন আরেকবার বলবেন? যামিনী রায় অব্দি ভালো করে পড়বেন, নন্দলাল বসু, গগনেন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেজ, অবনীন্দ্রনাথ ঠাকুর, এই কটা খুব খুব ভালো করে পড়বে। আর শেষে একবার ওই যোগেন চৌধুরী আর গণেশ হালুই, এই দুটো দেখে রাখবে। যোগেন চৌধুরী আর গণেশ হালুই, যোগেন চৌধুরীটা দেখে রেখো, তাহলেই হবে। ম্যাম ওই গণেশ কি বললেন? গণেশ হালুই। আলু। না না, সাময়িক পত্রের আচ্ছা, মধ্যে যেগুলো পড়তে হবে একটু বলে একটা দিন। জিনিস নোট ডাউন করো, একটা নোট ডাউন করো, যেটা হচ্ছে সুনয়নী দেবী। সুনয়নী দেবী, ওনার যে 3টে চিত্রকলা আছে, ওইটা থেকে প্রশ্ন আসবে, আর কিছু আসবে না এখান থেকে। সুনয়নী দেবীর 3টে বিখ্যাত চিত্রকলা, নাম্বার 1 মা যশোদা, বাউল আর নেপথ্যে, এই 3টে। মা যশোদা, বাউল আর নেপথ্যে, এগুলো নোট করা আছে তোমাদের, দেখো আমি দিয়ে দিয়েছি। মা যশোদা, বাউল আর হচ্ছে নেপথ্যে। এই 3টে হলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবারে বলো কি বলছো। ম্যাম বলছি সাময়িক পত্রটা যেগুলো মানে আছে সেগুলো কি প্রত্যেকটাই পড়তে হবে? হ্যাঁ, সম্পাদক গুলো দেখে যাবে, আমি তো সাল দিয়ে সম্পাদক আচ্ছা। দেখে যাবে। আর আমি কয়েকটা আরো এক্সট্রা দিয়ে দেবো, যেগুলো 11-12 এর জন্য গুরুত্বপূর্ণ, সেটা একটু দেখে যাবে, দিয়ে দিচ্ছি সেটা। ম্যাম সাহিত্যের রূপরীতির মধ্যে গীতি, কবিতা, সনেট টনেট এগুলো ওগুলো যা যা পড়িয়েছি সেগুলো তো পড়ে যাবেই, আমি একটা শর্ট নোট কিছু একটা তৈরি করে দিচ্ছি, একদম শর্ট নোট, কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি ওগুলো সব নোট, ঠিক আছে। নোট ক্লাস সবই করিয়েছি, তোমরা কি করোনি এতদিনে কিচ্ছু? আপনি ওই যে কটা পাঠিয়েছেন নোট, মানে আপনার যা নোটস আছে ওই কটাই তাহলে পড়ব। হ্যাঁ, সেটাই তো আমি, সেগুলো তো আমি করিয়ে দিয়েছি।
নোট দেখলে তো এই কথাগুলো হতো না, তার মানে কিছু খুলে দেখোই নি। ওইটা পড়তে পড়তে তো দেখার ইয়ে হয়। হ্যাঁ, ওটাই শেষ। তো সিলেবাস ওটাই তো শেষ করতে পারছিলাম না। ওটাই শেষ করতে পারছো না যে? না, ওটাই শেষ হয়নি। ম্যাম বেঙ্গলি পেড ব্যাচে কিছু আসেনি। হ্যাঁ, এই যে দিয়ে দিচ্ছি, দেখো চলে গেছে, এবার সব দিয়ে দিচ্ছি। শুধুমাত্র মক টেস্টটা দেবো সবাইকে, আর একবার ড্রাইভটা সেন্ড করে দেবো, ঠিক আছে? এই দুটো সব ব্যাচে যাবে, একবার পড়িয়ে নি তারপর বলছি, দিয়ে দিচ্ছি। আচ্ছা, চিত্রকলাটা হলো, তাহলে চিত্রকলা উল্লেখযোগ্য চিত্রকলার নামগুলো আর কে তৈরি সেটা করেছে, এই দুটো ভালো করে দেখতে যাবে। আচ্ছা, গানের ক্ষেত্রে আমি বলবো, গানের ক্ষেত্রে যেটা ভালো করে দেখবে সেটা হচ্ছে যে, গানের ক্ষেত্রে যেটুকু দেখবে সেটা হচ্ছে লোকগানগুলো দেখবে। ভাটিয়ালি, ভাওয়াইয়া, ঝুমুর, ভাটিয়ালি, ভাওয়াইয়া, ঝুমুর, শাড়ি, লোকগানগুলো ভালো করে দেখবে। ভাটিয়ালি, ভাওয়াইয়া, আরেকবার বলুন ম্যাম। ভাটিয়ালি, ভাওয়াইয়া, ঝুমুর, শাড়ি। শাড়ি মানে দন্তে সয়াকার রয় হস্য, শাড়ি গান। ম্যাম এগুলোর কি শিল্পীগুলো পড়তে হবে? হ্যাঁ, শিল্পী আর কোনটা কাকে কি বলে সেটা পড়বে, মানে শাড়ি গান কাকে বলে, কোন অঞ্চলে শাড়ি গান গাওয়া হয়, অঞ্চলটা। শিল্পী তো পড়তে হবে পার্টিকুলার অঞ্চলগুলো, কোন অঞ্চলে কোনটা গাওয়া হয়। এটা গেল লোকগান। আর একটা হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতের ক্ষেত্রে ধ্রুপদ, ধামার, খেয়াল, টপ্পা, ঠুংরি। ধ্রুপদ, ধামার, ধ্রুপদ, ধামার, টপ্পা, ঠুংরি, খেয়াল। ম্যাম এগুলো থেকে কি পড়তে হবে? এগুলো থেকে কার কোনটা কে শিল্পী সেটা পড়লেই হবে, ঠিক আছে? যেমন ধ্রুপদের বিখ্যাত শিল্পীকে, এটা পড়লেই হবে। আমি নোটটা যেভাবে করে দিয়েছি সেইভাবে পড়ে চলে যাবে সোজা করে। ম্যাম বলছি যে ওই সুনয়নী দেবীর যে 3টে বিখ্যাত চিত্রের নাম বললেন না, মা যশোদা, বাউলা, নেপথ্যে, হ্যাঁ হ্যাঁ, ম্যাম ওগুলোর কি সাল টাল লাগবে? লাগবে না, লাগবে না। আচ্ছা ওই নাম তুলে দেবে যে মা যশোদা কার তোমার কি বলে চিত্রশিল্প, এইগুলো দেবে। ঠিক আছে ম্যাম। ম্যাম বলছি আপনি যে গ্রুপে যতগুলো নোটস পাঠিয়েছেন এইগুলোই পড়তে হবে তো, আলাদা করে আর কিছু নেই? কিছু পড়ার দরকার নেই, এগুলো আমি যেটুকু দেব আর আমি যা দেবো সব বুধবারের মধ্যে, যদি আমার মনে হয় যেগুলো দেওয়ার একটু দেখে গেলে ভালো হয়, যে সেগুলো আমি বুধবারের মধ্যেই ছোট করে পাঠিয়ে দেবো, ওইটুকু দেখে গেলেই হবে। আর আমি বৃহস্পতিবার আর বুধ অথবা শুক্রবার এই দুটো দিন চেষ্টা করছি যে দুটো ফুল মক টেস্ট নেব, ঠিক আছে? ব্যাস ওই দুটো মক টেস্ট, আর এখনো পর্যন্ত যা যা মক টেস্ট নিয়েছি সেইটুকু করে গেলেই হবে, কিছু করতে হবে। চৈতালিটাকে আমাকে মেসেজ করেছে। ম্যাম বলছি 9-10-এর যে গ্রামার গুলো ছিল সেগুলো কি আবার সব করতে হবে? হ্যাঁ, গ্রামার গুলো সব করে দিতে হবে।
আন্তর্জাতিক সাহিত্য, ভারতীয় সাহিত্য পড়ে যেতে হবে। মানে টেক্সট বই কোনই প্রভুচর শঙ্কু সাহিত্য সঞ্চয়নটা পড়বো? সব ওগুলো তো ঠিক আছে পড়ে ম্যাম। এলে সবে মাত্র, একবার তো দেখলেই হবে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ। 11-12 ওই ভাষাটা, 12 ভাষাটা কি পড়ানো হয়েছিল? ওইটা পিডিএফটা দেখতে পাচ্ছি না। কিছু বুঝতে পারলাম না। নৃবিজ্ঞানী ম্যাম, ওই 12 যে নৃবিজ্ঞানী ভাষা, তার শাখা, ওইগুলো যেটা। বুঝতে পারছি না, ভয়েসটা স্পষ্ট হচ্ছে না। তোমরা ও মনে হয় বলতে চাইছি ওই ভাষা ও শিল্প সংস্কৃতির যে ইতিহাসটা, এটাতে যে ভাষা পোর্শনটা আছে, ওই নোটগুলো দিতে বলছে একবার। দিয়ে দিয়েছি ভাষা পোর্শনের নোটস। সমস্ত দেখবে ভাষা, বংশ, উপভাষা সব আলাদা আলাদা করে দেওয়া আছে। তোমরা ভালো করে প্রত্যেকটা নোট আমার পড়ানো হয়ে যাওয়ার পর খুলে আগে দেখো যে কি কি আছে। আর সিলেবাস প্রত্যেকের কাছে আছে তো? সিলেবাসে কি কি আছে ভালো করে শুনে নাও। পুরো ক্লাস 9-10 যা যা পড়ে এসছো সব আছে 11-12 এ। ভালো করে শোনো, 9-10 এ যা যা পড়ে গেছো সেগুলো কিন্তু 11-12 এ সব আছে, ইনক্লুডিং 11-12 এ আরো দুটো বই, একটা সাহিত্য চর্চা আর একটা সাহিত্য কথা, এই দুটো আছে। কিন্তু আমি বলেছি সাহিত্য চর্চাটা বেশি গুরুত্ব দিয়ে পড়ো। আর এছাড়াও রয়েছে সাহিত্যের রূপরীতি যে অংশটা, আর হচ্ছে কি বলে মানে ভাষার একটা অংশ ক্লাস 11 এ রয়েছে যেটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যেটার মধ্যে লিপি, তারপরে হচ্ছে লিপি রয়েছে, কিভাবে ভাষা বংশ তৈরি হলো, ইউরোপীয় ভাষা বংশ মানে সারা বিশ্বের ভাষা বংশ ইনক্লুডিং ভারতের ভাষা বংশ, তারপর বাংলা ভাষার জন্ম কিভাবে হয়েছে, বাংলা ভাষাকে কয় ভাগে ভাগ করা যায়, আদি মধ্য অন্ত বাংলা, এইগুলো উপভাষাগুলো। আচ্ছা, আর এছাড়া তো এই অভিশ্রুতি হেন তেন যেগুলো তোমাদের আছে ওগুলো সবই আছে। ম্যাম, আমি 12 ওই দ্বিতীয় পর্বে যে ভাষাটা আছে ওইটার কথা বলছিলাম। ও আচ্ছা, 12 এর যেখানে দ্বিতীয় পর্বে যে ভাষাটা রয়েছে সেগুলো সবই মোটামুটি দেওয়া আছে, শুধুমাত্র ওদের শব্দার্থ পরিবর্তন, ওটা তো তোমরা জানো শব্দার্থ পরিবর্তন। ম্যাম 9-10 এর ইংলিশ মিডিয়াম বইটাও পড়তে হবে? ওই সিনট্যাক্স কাকে বলে, তারপরে হচ্ছে উদ্দেশ্য বিদেহ কাকে বলে, এগুলো তো তোমরা জানো। যে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় ওখানে আছে। বাক্য তত্ত্ব বলে একটা চ্যাপ্টার আছে যেখানে এগুলো আছে, বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? উদ্দেশ্য বিদেহ এগুলো তো তোমরা জানো, আর আলাদা করে আমি বলছি না। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এই অংশ একটা রয়েছে। আর হচ্ছে শব্দার্থ তত্ত্ব। শব্দার্থ তত্ত্বগুলো হচ্ছে মানে শব্দের পরিবর্তন কতগুলো ভাগে হয়, যে 3টে ভাগ আছে, শব্দার্থের প্রসার, সংকোচ, আর একটা হচ্ছে রূপান্তর, ঠিক আছে? বিপরীত শব্দ কাকে বলে, সমার্থক শব্দ কাকে বলে, ওই শব্দার্থের যেটা যে 3টে সাদৃশ্য কাকে বলে। হ্যাঁ, কি বলছো? ম্যাম বলছিলাম ইংলিশ মিডিয়ামের 9-10 এর বইগুলো পড়তে হবে? হ্যাঁ, সাহিত্য সম্ভার পড়ে যেতে হবে। সিবিএসসি বইয়ের কথা বলছে। সাহিত্য সম্ভার পড়ে যেতে হবে। হ্যাঁ, আর কি বলছো বলো? ম্যাম টোটাল 12টা টেক্সট বুক। আর কি করা যাবে? একটু কষ্ট করে দিয়ে দাও কটা দিন, আর কি করবে বলো। ম্যাম ক্রীড়া সংস্কৃতিটা একটু বলে দিন। আচ্ছা, হ্যাঁ বলে দিচ্ছি। আচ্ছা, গানটা তো বলে দিলাম। আচ্ছা, গানেরটা তো এগুলো বললাম। আর এখনকার গুলো আর কিছু পড়তে হবে না, এই দুটো মানে লোকসঙ্গীত আর ক্লাসিক্যাল সঙ্গীত যেগুলো রয়েছে, মানে আর কি ধ্রুপদী সঙ্গীত, সেই দুটো ধারা ভালো করে পড়ে যাবে। আর সেরকম ভাবে এখানে কিছু দরকার নেই।
আর আর দেখবে এই যে ম্যাম এই যে কিশোর কুমার, মান্না দে এগুলো দেখবো? আসবে না, হেমন্ত মুখোপাধ্যায়? আসবে না, এত আচ্ছা। দেওয়ার স্কোপ নেই। আর হচ্ছে চর্যাপদটা ভালো করে দেখে যাবে গানের ক্ষেত্রে, হ্যাঁ, চর্যাপদ। সাহিত্যের ইতিহাস পুরোটাই পড়তে হবে তো? হ্যাঁ, পুরো পুরো পুরোটা ভালো করে পড়বে, ইনক্লুডিং যেটা পড়তে হবে আমি বলে দিচ্ছি, এক্সট্রা যেগুলোই যা যা পড়তে হবে আমি একটা নোট করে দিচ্ছি। ম্যাম সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগটাও পড়তে হবে, যে কথা সাহিত্য, গদ্য সাহিত্য যেগুলো ছিল? হ্যাঁ, পড়তে হবে। ওখানে আমি কোনগুলো পড়তে হবে আমি জাস্ট এটা একবার ক্রীড়া সংস্কৃতিটা পড়ে ওটা বলে দিচ্ছি, সবগুলো পড়ার দরকার নেই, কোনগুলো পড়তে হবে আমি বলে দিচ্ছি। আচ্ছা, ক্রীড়া সংস্কৃতি থেকে ভালো করে যেটা দেখবে সেটা হচ্ছে কুস্তির ইতিহাসটা দেখবে। কুস্তি, ফুটবলের সূচনা কার, ফুটবল কিভাবে কার হাত ধরে সূত্রপাত হয়েছিল, কত সালে সূত্রপাত হয়েছিল দেখবে। ম্যাম ওটা কুস্তির ইতিহাস বললেন? হ্যাঁ, কুস্তি, হ্যাঁ। ফুটবলের সূচনা কার হাত ধরে হয়েছিল, কত সালে হয়েছিল, ফুটবল ক্লাবগুলো কোনটা কবে তৈরি হয়েছিল এটা দেখবে। প্রথম হকি ক্লাব কবে কলকাতায় কত সালে তৈরি হয় সেটা দেখবে। আর লাস্ট ওয়ান হচ্ছে ওই কে কে টেবিল টেনিস খেলে, কে লন টেনিস খেলে, কে সাঁতারে কার অ্যাথলেটিক্সে কে আছে এই বিখ্যাত ব্যক্তি, অর্থাৎ কিনা সাঁতার, লন টেনিস, টেবিল টেনিস আর অ্যাথলেটিক্সে বিখ্যাত ব্যক্তি। লন টেনিস, টেবিল টেনিস, সাঁতারে বিখ্যাত ব্যক্তিরা, লন টেনিস, টেবিল টেনিস, সাঁতার আর অ্যাথলেটিক্স বিখ্যাত ব্যক্তিরা হলো এইটুকু। মোটামুটি ভাবে আমাদের শিক্ষা এগুলো পড়বে, নোটস তো আছে দেওয়া, এবার যেটা বলছিলাম বলে দিচ্ছি। ম্যাম হকিটা কি বললেন? প্রথম হকি ক্লাব কলকাতার কত সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? হ্যাঁ, কত সালে কবে প্রতিষ্ঠিত হয়, 1885-86 খ্রিস্টাব্দে প্রথম হকি ক্লাবের প্রতিষ্ঠা হয় কলকাতায়। প্রথম হকি সংগঠন ভারতে দ্য বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন 1908 খ্রিস্টাব্দে কলকাতায় গড়ে ওঠে। ভারতের হকি সংস্থা যেটা বাংলায় গড়ে উঠেছিল দ্য বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন 1908 সাল। একবার বলুন না প্রথম থেকে এটা। 1885-86 খ্রিস্টাব্দে প্রথম হকি ক্লাবের প্রতিষ্ঠা হয় কলকাতায়। আর প্রথম হকি সালটা একবার বলুন। গড়ে ওঠে 1908 খ্রিস্টাব্দে, দ্য বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন। ম্যাডাম বেঙ্গল এই হকি ক্লাবের যে হকি প্রতিষ্ঠা সালটা, অ্যাসোসিয়েশন, দ্য বেঙ্গল হকি হ্যাঁ অ্যাসোসিয়েশন সালটা বলছিলাম। 1908। ম্যাম 1885-86 সালে যে হকি ক্লাবটা প্রতিষ্ঠা হয় তার নাম কি ছিল? ওটা নাম ছিল না, প্রথম হকি ক্লাব একটা ক্লাব মতো ছোট সেটা তৈরি, নাম প্রথম দেওয়া হয় 1908 খ্রিস্টাব্দে। আর ফুটবলের ক্ষেত্রে কোন দল কবে প্রথম তৈরি হয় সেটা পড়বে, তার মধ্যে হচ্ছে মোহনবাগান আর মোহামেডান স্পোর্টিং। মোহনবাগান হচ্ছে 1889 তে আর মোহামেডান স্পোর্টিং হচ্ছে 1892 তে।
একবার বলুন। 1889-তে হচ্ছে মোহনবাগান আর 1892-তে মোহামেডান স্পোর্টিং। হয়েছে? মোহনবাগানের সালটা একবার বলুন। কোনটা? 1899। 1889 মোহনবাগান। ম্যাম আপনি যেগুলো বলে দিচ্ছেন ওগুলো নোটে তো আছে পিডিএফ এ। হ্যাঁ সব আছে। 1892-তে হচ্ছে মোহামেডান স্পোর্টিং আর 1911 সালে আইএফএ শিল্ড জিতেছিল কে, কোন দল? মোহনবাগান। ইয়েস, আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান 1911-তে ভিভিআই। ক্রিকেটটা দেখতে হবে না? কি জিতেছিল বললেন ম্যাম? কোন আসবে? ম্যাম কি বললেন 1911-তে? 1911-তে হচ্ছে আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। ক্রিকেটে আর কি দেখবে, সৌরভ গঙ্গোপাধ্যায় কটা টেস্ট খেলেছে, কত রান করেছে, আর কটা একদিনের ম্যাচ খেলেছে, কত রান করেছে সেটা দেখে যান। আসবে না পরীক্ষায়। আচ্ছা এবার বলে দিচ্ছি ক্লাস 11-এর। ম্যাম সাহিত্যের ইতিহাসটা একটু বলে দেবেন। সাহিত্যের ইতিহাসে প্রথমত নৃতাত্ত্বিক পরিচয়, যেটা নোটের মধ্যে আমি দিয়ে দিয়েছি, ওটা একবার দেখে নিও। শ্রীকৃষ্ণ কীর্তন। আচ্ছা প্রথমে আসি চর্যাপদ দিয়ে, ঠিক আছে? চর্যাপদ যা পড়িয়েছি তার বাইরে গিয়ে আর কিছু পড়ার দরকার নেই, মানে আমরা 9-10-এ যা পড়েছি সেটাই এনা। আচ্ছা সিমিলার হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রেও, শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রেও সিমিলার। শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রে হচ্ছে সিমিলার। আচ্ছা মাঝখানে যেটা ওই মাঝখানে তেমন কিছু নেই তো আসবে। তারপরে তাহলে ওগুলো করার দরকার নেই, ওই বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ যেগুলো। হ্যাঁ করতে হবে, বলছি এক এক করে ওয়ান বাই ওয়ান পর বলছি। তারপরে ও আচ্ছা আচ্ছা। অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্যতে আসছি। অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে কৃত্তিবাস যা যা পড়েছো নতুন করে কিছু করার দরকার নেই, শুধু কার কোনটা রচনা মানে কটা খণ্ড ছিল রচনার সেটা দেখে নেবে। এক্ষেত্রে যেটা পড়বে তোমরা শুধু পড়েছো হলো কৃত্তিবাস আর কাশিরাম দাস আর পড়েছো হচ্ছে মালাধর বসু, এই তিনটে পড়েছো। তার সঙ্গে দুটো অ্যাড করবে কবীন্দ্র পরমেশ্বর আর হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর আর হচ্ছে শ্রীকর নন্দী। কবীন্দ্র পরমেশ্বর আর শ্রীকর নন্দী লিখে নাও, বলে দিচ্ছি কবীন্দ্র পরমেশ্বর আর শ্রীকর নন্দী কোন সময়ের এরা সেটা দেখবে, আর এদের কাব্যটার কি নাম সেটা দেখবে, এর বেশি কিছু আসবে না। কবীন্দ্র পরমেশ্বর আর ম্যাম বলছিলাম, ম্যাম বলছিলাম 20 শতকের যে সমস্ত ওই মানে লেখকদের মানে প্রবন্ধ উপন্যাস এগুলো পড়তে হবে 9-10-এ যেগুলো পড়েছি আমরা। নামগুলো বলে দিচ্ছি ওয়ান বাই ওয়ান। ও বাবা এগুলো
প্রশ্ন 11-12-এও ইজি হবে, ঠিক আছে, তোমরাও বুঝতে পারছো কি হবে, কিন্তু আমরা তো কেউ জানি না না, যে মাঝখান থেকে যদি টাফ করে দেয় তখন মুশকিল হয়ে যাবে, তার থেকে বাবা পড়ে যাওয়াই ভালো। হ্যাঁ ম্যাডাম, ওইটাই ভয় যে কি করে দেবে কিছু বোঝা যাচ্ছে না। ইজি হলে কোন দিকগুলোকে না দেখলেও হবে। অগ্রাধিকার যে ওদেরকে দেওয়া হবে এটা ঠিক কথা, তাই জন্য প্রশ্ন খুব কঠিন হবে। আচ্ছা, কবীন্দ্র পরমেশ্বর আর শ্রীকর নন্দী হলো তো, এখানে আর কিছু পড়তে হবে না, পরেরটাতে এসো। পরেরটাতে আচ্ছা, এখানে দেখবে আমি একটা না তোমাদেরকে লিস্ট দিয়েছিলাম, ওই কৃত্তিবাসের রামায়ণের মধ্যে ছিল যে সপ্তদশ শতকে কে লিখেছিল, অষ্টাদশ শতকে কে লিখেছিল, মনে পড়ছে ওই লিস্টটা আছে না নোটের মধ্যে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ 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 আছে ম্যাম, আছে, আছে ম্যাম। হ্যাঁ আছে ম্যাম। ওই জায়গাটা দেখো, ঠিক আছে, ওটা দেখে যাবে। আরেকবার বলুন কোনটা বললে। ওই যে দেখবে সপ্তদশ শতকে কে রামায়ণ রচনা করেছিল, অষ্টাদশে কে করেছিল, এটা একটা লিস্ট দিয়েছি আমি তোমাদের ওই 425 পাতার নোটটার ভেতরে আছে, ওটা দেখে যাবে। হ্যালো হ্যাঁ বলো। ম্যাম, বলছি ওই বিজ্ঞান চর্চার ওইটা আমি খুঁজে পাচ্ছি না নোটসে। আমি দেখে নিচ্ছি, দেখে বলছি। ঠিক আছে। ম্যাম বলছি 11-12 এর সিলেবাসের মধ্যে সাহিত্যের ইতিহাসের এই অংশগুলো যে নেই। কোন অংশগুলো? ওই যেটা লাস্টেরটা বললাম না, ওই অংশটা নেই, কিন্তু ওটা পড়তে হবে, 11-12 এর জন্য পড়তে হবে। কিছু মানে আমি তোমার কি বলে, আরেকবার কোশ্চেনটা রিপিট করো, কি বললে, নেই বল? হ্যাঁ ম্যাম, মানে ওই যে আমরা যেগুলো রবীন্দ্রনাথ, বঙ্কিম, শরৎচন্দ্র এগুলো পড়েছিলাম ওগুলো তো নেই, মানে আধুনিক সাহিত্যটা। ওরে বাবা আছে, কথা সাহিত্য বলে দেখো লেখা আছে সিলেবাসে, বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, মানিক, বিভূতি, তারাশঙ্কর ও পরবর্তী ধারা, বইটা আছে কাছে, বইটা নেই, ওরা একটা টেক্সট বই দিয়েছে, ওই বইটাতে সব আছে। ম্যাম 9-10 এর ক্ষেত্রে যেহেতু পাঠ্যপুস্তকে সেভাবে গুরুত্ব দেয়নি, মানে খুবই কম কোশ্চেন আসছে, এবার 11-12 এর ক্ষেত্রেও কি মানে কিভাবে পড়বো, টেক্সট বুক গুলোকে কি একটু কম গুরুত্ব দেবো বা সাহিত্যটাকে বেশি দেখবো? সাহিত্যের ইতিহাসকে অবশ্যই বেশি গুরুত্ব দাও, সাহিত্য কথাকে বেশি গুরুত্ব দেওয়ার একেবারেই দরকার নেই, কোনো গুরুত্বই দেওয়ার দরকার নেই সেভাবে। সাহিত্য চর্চা, সাহিত্য সঞ্চয়ন আর সম্ভারটা একটু দেখে যেতে হবে, কারণ যেহেতু আগের বার দিয়েছেন একটা সম্ভাবনা থাকবে দেওয়ার, ঠিক আছে, টুকটাক। হ্যাঁ ম্যাম, আর সংবাদ একবার থেকে সাহিত্য অনেক চর্চা, কোশ্চেন আছে। সাহিত্য, হ্যাঁ হ্যাঁ, সাহিত্য চর্চা আর কি বললেন, সাহিত্য সাহিত্য সঞ্চয়ন আর সাহিত্য চর্চা এই দুটো খুব ভালো করে দেখবে, আর তারপরে দেখবে হলো সাহিত্য সম্ভার, মানে তোমাদের ক্লাস 9-10 যে সাহিত্য সম্ভার আছে সেই অংশটা। আর সাহিত্য কথা দেখতে হবে না, যদি দেখবে তো রবীন্দ্রনাথের গল্পগুলো কি ধরনের গল্প, আর রবীন্দ্রনাথের গল্পগুলো কত সালে কোনটা, যে কটা দেখবে রবীন্দ্রনাথের গল্প আছে ওগুলো আর কি কত সালে কোনটা প্রকাশিত হয়েছে একটু দেখবে। ম্যাম বলছি টেক্সট থেকে যদি একটু পার্টিকুলার কিছু বলে দেন, মানে যেগুলো খুব বেশি ফোকাস করতে হবে, আসলে সময়টা খুব কম তো। তোমাদের গ্রুপে, প্রত্যেকের গ্রুপে চলে গেছে লেখাগুলো, দেখো যে যে কবিতাগুলো গুরুত্বপূর্ণ, যে যে গল্পগুলো গুরুত্বপূর্ণ আমি একটু আগে দিয়েছি, কর্তার ভূত, তারপরে হচ্ছে সুয়েজ খালে হাঙর শিকার, গ্যালিলিও, তোমার কি বলে গ্যালিলিও, তারপরে হচ্ছে ওই ওই বিভাব নাটকটা, তারপরে হলো বিভাব, আর হচ্ছে এদিকে হচ্ছে শিকার, শিকার, ক্রন্দনত জননীর পাশে, এগুলো। শিকার, হ্যাঁ নুন, শিকার, ক্রন্দনরতা জননীর পাশে, এগুলো ভালো করে দেখো।
আচ্ছা 42 পাতার একটা নোট আছে, দেখো, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে। আচ্ছা ম্যাম, আছে। আছে তো? হ্যাঁ দাঁড়াও। ম্যাম গদ্য সাহিত্য ওটা বাদ দিয়ে দেবো? হ্যাঁ আছে, নোটটা আছে। তার মধ্যে কি যেন বলছিলে, বিজ্ঞান চর্চাটা নেই, তার মধ্যে বিজ্ঞান চর্চা আছে, দেখো। যে দেখো না, না এই জন্য আমি রেখে যাই। ম্যাম কিসের মধ্যে বললেন, আরেকবার বলুন। 42 আছে পাতার নোটটার মধ্যে 42। হ্যাঁ, কি বলছে প্রবন্ধটা? হ্যাঁ, প্রবন্ধটা বাদ দিয়ে দিও। আমি বলে দিচ্ছি, যদি প্রবন্ধ ওখান থেকে পড়তে হয়, কোনটা পড়তে হয় বলে দিচ্ছি। আচ্ছা, মঙ্গল কাব্য যা পড়েছো তাই পড়ে যাবে, ওখানে নতুন কিছু নেই, ঠিক আছে? মঙ্গল কাব্য যা পড়েছো তাই পড়ে যাও, ওখানে নতুন কিছু করবার দরকার নেই। আমি মঙ্গল কাব্যর জন্য দেখবে একটা নোট দিয়েছি, ওটা একটু দেখে যাবে। এক্সট্রা যেটা রয়েছে না, সেটা আমি দেখো মুক্তারাম সেন, দ্বিজ রামদেব, এগুলো আমি দিয়েছি এক্সট্রা নোট। তার আমি একবার দেখে নিই ওটা আছে কিনা তোমাদের। ম্যাম ম্যাম আমি ওটা পাচ্ছি না সত্যি। বিজ্ঞান চর্চা বের করলাম ম্যাম। ওই বিজ্ঞান চর্চাটা একবার কাউকে সেন্ড করতে বলুন না। এই 42 পাতার নোটটা কোন ওটা গ্রুপে আছে বলে দাও, সেন্ড করে দেব। হ্যাঁ ম্যাম, 42 পাতার নোটটা আছে, আপনি আমাদের ওটা কমিশন সাকসেসেও দিয়েছেন। কি থেকে কোথায় আছে? 42 পেজের 30 নম্বর পাতায়। এসএলএসটি মিশন সাকসেস এসএলএসটি ওটা নেই তো, পাচ্ছি না। না না, আছে তোমার 42 পাতা 30 নাম্বার পেজে যাও, দেখো বিজ্ঞান চর্চাটা আছে। ওটা কি মানে প্রথমে কি লেখা আছে ওই ড্রাইভটাতে, মানে ইয়েটাতে? ওই ওপরে তোমার 42 পাতার ওপরে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস বলে যে 42 পাতার নোটটা আছে, ওটা 30 নাম্বার পাতাতে আছে বিজ্ঞান চর্চা। আচ্ছা দেখছি। কি যেন একটা তোমাদেরটা আমি ভুলে গেছি। ও মঙ্গল কাব্য, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মঙ্গল কাব্যের যে অংশটা এক্সট্রা যে অংশটা পড়তে হবে, ওই অংশটা আমি, ঠিক আছে দাঁড়া পাঠিয়ে দিচ্ছি। ওই অংশটা দেখে যাবে, ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি ওটা। আচ্ছা, এছাড়া আর কি পড়তে হবে বলে দিচ্ছি। তারপরে চণ্ডীদাস, আচ্ছা বিদ্যাপতি, এখানে আমি আর কিছু বলছি না। গোবিন্দ দাস, জ্ঞান দাস, কিছু পড়ার দরকার নেই, আর এক্সট্রা ওখান থেকে কিছু পড়ার দরকার নেই। চৈতন্য দেবের মধ্যে বৃন্দাবন দাস আর কৃষ্ণদাস কবিরাজ, এই দুটো পড়ো। ওদিক থেকে আরাকান রাজসভার লর্ড মানে সৈয়দ আলাউল আর দৌলত কাজী পড়ে যেও হবে। ওদিক থেকে রামপ্রসাদ সেন আর কমলাকান্ত ভট্টাচার্য, ব্যাস এইটুকু পড়ে গেলে মোটামুটি আমাদের মধ্যযুগ শেষ। মধ্যযুগে এর থেকে আর বিশেষ কিছু পড়বার দরকার। ওকে, ম্যাম আধুনিক যুগ থেকে তাহলে কিছু করতে হবে না তো? না আধুনিক যুগ থেকে পড়তে হবে তো, এবারে তো আসছি আধুনিক যুগে। মধ্যযুগটা বললাম, আর একটা নোট দেবো মধ্যযুগের, ওটাই তো খুঁজছি। ম্যাম ওই নোটটা তো 42 পাতা না 39 পাতা। আমার কাছে আমি তো পাচ্ছি 42 পাতা, 3 পাতা মনে হয় পরে এক্সট্রা দিয়েছি, তোমাদের কাছে সেটা নেই। তোমাদের তো সব গ্রুপ আছে আলাদা আলাদা, দেখো এই ফুল যে গ্রুপটা আছে পেড গ্রুপ, সেখানে আমি সব দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তোমরা একটাও খুলে দেখো না। আছে যে ম্যাম। আচ্ছা, এবারে হলো এতে যাও, কি বলে, এবারে হচ্ছে আধুনিক সাহিত্য, ঠিক আছে? আধুনিক সাহিত্যের ক্ষেত্রে যেটা দেখবে সেটা হলো আধুনিক সাহিত্যের ক্ষেত্রে ওই এটা ভালো করে দেখে যাবে, আমাদের বিদ্যাসাগরটা দেখবে।
মধুসূদন দত্ত দেখবে। এখান থেকে যে যে পত্র পত্রিকাগুলো পড়তে হবে, জ্ঞানান্বেষণ যেটা পরীক্ষায় এসেছে, জ্ঞানান্বেষণটা দেখবে, আমি বলে দেবো। বাদ বাকিটা যেটুকু যা পড়তে হবে এখান থেকে ওয়ান লাইনার করে আমি বলে দেবো। কত পড়েও তোমরা পারবে না উঠতে, আমি বুঝতেই পারছি। তোমাদের অবস্থা দেখে আমারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ পড়ে যাবে। প্রবন্ধ সাহিত্য, রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, বিনয় ঘোষ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ওগুলো সব পড়ে যাবে। কেমন? আছে ওগুলো, বাংলা গদ্য সাহিত্য আছে। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ছিল? পড়ে যাবে। কালীপ্রসন্ন সিংহের রচনাটার কি নাম ছিল? প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ছিল? টেকচাঁদ ঠাকুরের আলালের ঘরের দুলাল, শালটা পড়ে যেও। আর কি বলে ওর নামটা কি, হুতম প্যাচার নকশা, শালটা পড়ে যেও। এছাড়া যা যা বলেছি শাল দেখে যাবে। আচ্ছা, তারপরে এবার আমরা কবিতার এই কাব্যের ক্ষেত্রে আসি। কাব্যে মধুসূদন দত্ত দেখবে, রবীন্দ্রনাথ দেখবে, বিহারীলাল দেখবে, ও ভগবান, হ্যাঁ বিহারীলাল দেখবে। এছাড়া মধুসূদন, তারপরে কি বললেন? বিহারীলাল, রবীন্দ্রনাথ, জীবনানন্দ, সুভাষ মুখোপাধ্যায়, বিষ্ণু দে, সব পড়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। নাট্য সাহিত্য সব ওইটুকু পড়বার পর দেখবে আমি ওখানে বলেছিলাম, আলোচনা করেছি। উৎপল দত্ত, বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত, বিজন ভট্টাচার্য, তুলসী লাহিড়ী, তুলসী লাহিড়ী, এগুলোর আমি ওয়ান লাইনার কোয়েশ্চেন দিয়েছিলাম, সরি এমসিকিউ কোয়েশ্চেন দিয়েছিলাম, ওটা দেখে গেলেই হবে। পাঠিয়ে দিচ্ছি সব প্রশ্ন। আমি বললাম তো যেগুলো আমি গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার করে দিচ্ছি। ভিভিআই, বঙ্কিমচন্দ্র উপন্যাস, রবীন্দ্রনাথ উপন্যাস, তারাশঙ্কর মানিক বিভূতি, শরৎচন্দ্র, বলাইচাঁদ মুখোপাধ্যায়, ব্যাস এই কথা। যা যা আছে এখান থেকে নতুন কিছু দেখার দরকার নেই, এইটুকু দেখে যাবে। আর লৌকিক সাহিত্য ওগুলো সব নোটে যা আছে, ধাঁধা, প্রবাদ, ছড়া, একবার করে দেখলেই হবে, কিছু নেই নতুন কিছু। বাদবাকি যা আমার নোটে আছে সেটুকুই দেখে গেলে হবে, ঠিক আছে? এর থেকে আর বেশি কিচ্ছু দেখতে ম্যাম হবে ওই না। গণনাট্য নবনাট্য ওগুলো দেখবো হ্যাঁ না অবশ্যই। শুধু বিজন ভট্টাচার্য? গণনাট্য নবনাট্য মানে বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত, শম্ভু মিত্র, শম্ভু মিত্র, হ্যাঁ, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এইগুলো নামগুলো এবং তাদের গুরুত্বপূর্ণ নাটক, এইটুকু দেখলেই হবে। শুধু একটু দাঁড়াও, আমি জাস্ট এটা একবার দেখি। মধ্যযুগের নোটটা দিয়েছিলাম একটা মঙ্গল কাব্যের উপরে, যেটা এক্সট্রা, সেটা একটু। ম্যাম বলছি একটা পিএসসি নোট আপনি দিয়েছিলেন মনসা মঙ্গলের, এই মানে পুরো মঙ্গল কাব্যের, ওই ওটাই দেখে গেলে আচ্ছা সবগুলো যেটাতে আছে।
আচ্ছা তার নিচে চণ্ডীমঙ্গল বলে একটা হেডলাইন করা ছিল। হ্যাঁ, চণ্ডীমঙ্গল বলে না, দাঁড়াও। ওই চণ্ডীমঙ্গলের অন্যান্য কবি বলে হেডলাইন করা ছিল ম্যাম, 22 পাতা একটা নোট। ঠিক আছে, ওগুলো আমার মনে হয় এতে আছে, আমি এতে দিয়ে দিয়েছি ওই নোটটা, ড্রাইভের মধ্যে আছে, ড্রাইভটা দেখে নিলেই হবে। দেখে নিচ্ছি, ড্রাইভটা আছে, শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, আমি ড্রাইভটা দেখে আমি শেয়ার করে দিচ্ছি। মোটামুটি আর আমার কিছু সেভাবে বলার নেই, এবার পড়ো, আর যেটুকু যা বলার আমি হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের কিছু বলার থাকলে বলো। ম্যাম আমার শব্দার্থ তত্ত্ব এই নোটটা নেই, এই নোটটা একটু দিন। কোনটা? শব্দার্থ তত্ত্ব সেটা। ম্যাম একাদশ শ্রেণীর মধ্যে যে প্রথম পর্যায়টা রয়েছে ভাষার, ওখানে যে 4টে অধ্যায় রয়েছে, 4টে অধ্যায় কি সমানভাবে গুরুত্বপূর্ণ? 4টে অধ্যায় সমানভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু 3টে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বাংলা লিপি, তিনটে একটু বলে দিন। কিভাবে উদ্ভব হয়েছে, ভারতীয় ভাষার কিভাবে উদ্ভব, যেটা দেখে যেও, ভারতীয় ভাষার উদ্ভব গুলো দেখবে, বাংলা ভাষার উদ্ভব আর বাংলার লিপি, এই 3টে বেশি গুরুত্ব। এই 3টে বেশি গুরুত্ব, বাদ বাকি অত। ম্যাম কি বললেন একবার বলুন। কি কি বললাম? ম্যাম বললাম এটা একটু যে কি বাংলা লিপির উদ্ভব, বাংলা ভাষার উদ্ভব, আর হচ্ছে ভারতীয় ভাষার উদ্ভব, ভারতীয় ভাষা বংশগুলো। ম্যাম আর প্রথম পর্বটা একটু তাহলে বলে দিন, যে বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির মধ্যে নৃতাত্ত্বিকটা তো বলেছেন, বাকিগুলোর মধ্যে কোনগুলো? আর কি, তো সব বলে দিয়েছি। আর কোন? ম্যাম বলতে চাইছি যে যেটা বাংলা মানে ওইটারই প্রথম পর্ব যেটা রয়েছে না, বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি, ওখানের মধ্যে আপনি নৃতাত্ত্বিকটা বলে দিয়েছেন, আর বাকি যেটা রয়েছে পঞ্চম মানে 5টা অধ্যায় রয়েছে, এর মধ্যে কোনগুলোকে বেশি গুরুত্ব দেবো? ওই ক্লাস 12 এর গুলো? হ্যাঁ ম্যাম, না একাদশ শ্রেণীর। না না, একাদশ শ্রেণীর 4টে অধ্যায় রয়েছে, যার মধ্যে আমি বলেছি ভারতের ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব, আর প্রাচীন লিপি, আর বাংলা লিপি, এই কটা ভালো করে, দুটো ভালো করে দেখো। টোটাল 4টে অধ্যায় রয়েছে, না দুটো ম্যাম আমি বলতে চাইছি, আমি বলি একটুখানি। প্রথম অধ্যায় রয়েছে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়, দ্বিতীয় অধ্যায় রয়েছে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য, তৃতীয়ত রয়েছে মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য, আর চতুর্থতে রয়েছে আধুনিক বাংলা সাহিত্যের ধারা, পঞ্চমে রয়েছে লৌকিক সাহিত্যের নানা দিক। আমি বলতে চাইলাম এই 5টার মধ্যে কোনগুলোকে একটু বেশি গুরুত্ব দেবো? ও, এইগুলোর মধ্যে হচ্ছে তোমার ওই পুরো প্রাচীন বাংলা থেকে শেষ অবধি সবটাই গুরুত্ব দিতে হবে, ওই নৃতাত্ত্বিকটাও পড়ে যেতে হবে, যে কটা বলেছি কিছু বাদ দেওয়া যাবে, নৃতাত্ত্বিকটা বাদ দিয়ে বাদ বাকিটা ভালো করে পড়ে যাবে। নৃতাত্ত্বিকটা বাদ দিয়ে বললেন না? হ্যাঁ, পুরোটা বাদ দিও না, তাহলে একটু দেখে দেখে যেও।
বাদ কিছু দিতে আমি বলবো না, তার কারণ কোথা থেকে প্রশ্ন আসবে আমি জানি না। আমি একটা সাজেশন দিতে পারি, এর থেকে বেশি আমি কি করে কি করব? হ্যাঁ ম্যাম, ওই যেটা একটু বেশি পড়া, যেটা একটু কম পড়া, ওই আর কি। একটা সাজেশন টাইপ বলতে পারি, কিন্তু বাদ তো দিতে বলতে পারি না, কারণ হয়তো দেখো প্রত্যেকটা পুরো নৃতাত্ত্বিকটা থেকে হয়তো একটাই মাত্র প্রশ্ন দেবে, ঠিক আছে, একটাই দেবে প্রশ্ন, বেশি দেবে না, কিন্তু তার জন্য সবটাই পড়ে যেতে হবে, এটাই হলো সমস্যা, আর কিচ্ছু না। তাই না? হ্যাঁ ম্যাম। আসলে ম্যাম সময়টা খুবই অল্প, তো ওই জন্য মানে সবার একটু চাপ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি, কিন্তু কি করব? কিছু তো কারোর করার নেই। ঠিক আছে, এগুলোই দেখো আপাতত, ঠিক আছে, আর আমি ওই কৃষ্ণ এটা চণ্ডীমঙ্গল আর মনসামঙ্গলের কবিগুলো পাঠিয়ে দিচ্ছি। মনসামঙ্গলটা পেয়ে গেছি, পাঠিয়ে দিচ্ছি। বলছিলাম যে ক্লাস 9-10 এর সিলেবাসে তাও কত পার্সেন্ট মতো প্রশ্ন আসতে পারে 2016 ওই যে কোশ্চেন এসেছিল সেই হিসাবে? এসেছিল তার, আচ্ছা যেমন মানে কত পার্সেন্ট আসতে পারে? হ্যাঁ, ওখান থেকে অন্তত তো ধরে নাও না, টেক্সট থেকে তো আমি বলছি, এই সব মিলিয়ে টেক্সট থেকে গোটা 15 নম্বর মতো প্রশ্ন তো থাকবেই, 15 থেকে 20 থাকবে, 20, 9, 10, 11, 12 মিলিয়ে 20টা প্রশ্ন থাকবে টেক্সট। না মানে ম্যাম, এই 11-12 তো বাদ দিয়ে যেগুলো রয়েছে না, এইগুলো বাদ দিয়ে মানে 9-10 টোটাল সিলেবাসটা আছে, মানে সাহিত্যের ইতিহাস, কথা সাহিত্য, আধুনিক সাহিত্য যা আছে। 7টা 8টা প্রশ্ন আসবে। আর এই দিকের যে বাকি যেগুলো মানে স্পেশাল 11-12 এর জন্য যেগুলো, এইগুলো থেকে তো ম্যাম 25 নাম্বার থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো থেকেই বেশি থাকবে, এই অংশটা থেকে বেশি থাকবে সব থেকে, বাকিটা ব্যাকরণ থাকবে। ব্যাকরণটাও কত নম্বরে থাকতে পারে? ব্যাকরণ খুব বেশি থাকবে, ম্যাক্সিমাম ওই 5-6 নম্বর থাকবে ব্যাকরণ। ব্যাকরণে কি কোশ্চেন খুব কঠিন হতে পারে? না না, প্রশ্ন কোনো কঠিন হবে না। আগের দিন তো ম্যাম 12টা কোশ্চেন এসছে ব্যাকরণ থেকে। এখানে তো অতটা স্কোপ নেই, এখানে আমার 13টা সাহিত্যের রূপরীতি আছে এখনো পর্যন্ত, তারপরে সাহিত্যের রূপরীতি রয়েছে, আর ওদিক থেকে আবার ভাষার প্রশ্ন আছে, সেই জন্য এখানে ব্যাকরণ থেকে অতটা স্কোপ আসবে না। এবার বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম, আগের সাহিত্যের ইতিহাস থেকে বেশি কোশ্চেন এসছে, 35টা। হ্যাঁ, এখান থেকে এবারেও তাই আসবে, ওই দুটো 11 এবং 12 এর সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকেই বেশি প্রশ্ন আসবে। ব্যাকরণ থেকে ম্যাক্সিমাম 5টা প্রশ্ন আসতে পারে, ম্যাক্সিমাম, বাদবাকিটা ভাষাই টানবে। ম্যাম এইবার যেমন ব্যাকরণ থেকে কোশ্চেন আসছিল ওইরকমই আসবে? হ্যাঁ, 2 কি 3টে সাহিত্যের রূপরীতি থেকে থাকবে, হ্যাঁ ওরকমই আসবে প্রশ্ন, ওই শব্দ, তারপর পদ, কোনটা কি পদ, এগুলো আসবে। কারক সমাস, কারক আর সমাসটা ভালো করে দেখে যাবে, সমাস স্পেশাল। সমাজ দেয়নি। দিয়েছিল, রাজপথ দিয়েছিল, রাজপথ আর বিভূটা দিয়েছিল। আরেকটা তো আরেকটা
দিঘু ওই যে এটা দিয়েছিল না, দিঘু হ্যাঁ সমাহার দিবস হ্যাঁ ম্যাম, হ্যাঁ তাহলে সমাচার আর বলতে ছিল। সমাস আসবে, সমাস দেবে, সমাস কারক পদ ভালো করে দেখে যাও, বাক্য বাদ দিও না, কি থেকে দেবে সেটা বোঝাটা মুশকিল, তবে এরকমই সেকশনে কোয়েশ্চেন হবে, এটুকু বলতে হবে। ম্যাক্সিমাম এই ধরনের ফ্ল্যাট ব্যাকরণের প্রশ্ন 5টা নম্বর থাকবে, এর থেকে বেশি থাকবে না, বাদ বাকিটা ওই ভাষা থেকে প্রশ্ন থাকবে। এটা গেল। সাহিত্যের রূপরীতি থেকে ম্যাক্সিমাম 2 থেকে 3টে প্রশ্ন থাকবে। মেজরিটি কোয়েশ্চেন বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে, গোটা 15 নম্বরের প্রশ্ন টেক্সট থেকে থাকবে, 15 থেকে 20 নম্বরের প্রশ্ন টেক্সট থেকে থাকবে। ঠিক আছে, আর কিছু বাদ গেল, আন্তর্জাতিক সাহিত্য ও কত আসবে, ম্যাক্সিমাম 2-3টে প্রশ্ন আসবে, এর থেকে বেশি আসবে। বলছি টেক্সটে 15 নম্বরের কোশ্চেন আসবে, সেটা 9, 10, 11, 12 টেক্সটটা মিলিয়ে বলছেন তো 15 নম্বর? হ্যাঁ হ্যাঁ, ম্যাম আপনি যেগুলো বললেন মানে কোনটা থেকে কত কত নাম্বার আসবে একটু গ্রুপে একটু সেন্ড করে দেবেন ম্যাম, তাহলে মানে এত চাপ তো আসলে ভুলে যাই কোনটা একটু বেশি জোর দেবো কোনটা কম, ওটা দেখলে তখন মনে পড়বে যে এইটা ম্যাম বলেছিল। করে দেবো, তোমরা বলেছো আমি সেন্ড করে দেবো, কিন্তু এই প্যাটার্নই থাকবে, আমি মানে অন্তত 90% শিওর, কিন্তু বাকি 10% যদি কেউ কিছু এদিক ওদিক করে সেটা আলাদা বিষয়, তবে করবে। ম্যাম আমি আপনাকে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করি, আপনি পাঠাবেন, ওটার উপর ভিত্তি করেই যা হবার হবে। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো, তবে প্রশ্ন কঠিন করবে না, কারণ আমরা একটা প্যাটার্ন দেখেই বুঝতে পারছি যে 9-10 এর প্যাটার্নে তোমার কি বলে 9-10 এ যেটা হলো যে আলটিমেটলি তো ওদেরকে একটা তো পাস